হাই প্রিয় ভাই ও বোনেরা, আজ তোমাদের এখন যে ক্লাসটা নিব সেটা হচ্ছে টেক্সট বেসড ক্লাস। অনেকেই আছো যারা হয়তো ডিকশনারি মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু ওইভাবে ডিকশনারি মুখস্থ করে কখনো ওয়ার্ড অ্যাবজর্ব হয় না। ঠিক আছে, তাহলে এখানে একটা পড়া আছে, পড়াটির নাম হচ্ছে অটাম। আমি এটা পড়ছি, সেই সঙ্গে সঙ্গে এখানে তোমরাও দেখবে, পড়বে, এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার যে বিকাশ। ঠিক আছে, তো ডেভেলপমেন্ট কি করে হয় মনে রাখবে যে ডেভেলপমেন্ট আমরা দুটো ওয়ার্ড শুনতে পাই, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেয়ার আর টু ওয়ার্ডস ইন ইংলিশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি? গ্রোথ হচ্ছে একটা নির্দিষ্ট এজ বা বয়স পর্যন্ত যেটা চলতে থাকে বা চলে আর কি, মিনিমাম 22 বা 23 বছর পর্যন্ত যে বৃদ্ধি, মানুষের যে বৃদ্ধি, একটা বাচ্চা জন্মের পর যেমনভাবে আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়, তার হাত পা নখ মাথা তার চুল ইত্যাদি যেমনভাবে বড় হয়, সেটা হচ্ছে গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে অবধি যতক্ষণ তার সেন্স থাকে ততক্ষণ পর্যন্ত যা সে নতুন নতুন শিখছে বা জানতে পারছে বা তৈরি করছে বা বুঝতে শিখছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো যে যত পড়বে তার ডেভেলপমেন্ট বা বিকাশ তত বেশি হবে, অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজি। ঠিক আছে, তাহলে বিকাশ আর বৃদ্ধি দুটো আলাদা ওয়ার্ড। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, 22 বা 23, কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ সারা জীবন চলে, আজীবন চলে। তার জন্যে টেক্সট যে যত বেশি পড়ে বা কোনো পেপার, তার ওয়ার্ড স্টকিং পাওয়ারও তত বেশি। এখান থেকে যত প্রকারের ভোকাবুলারি বা সব রকমের যে গ্রামার সে জানতে পারে, কিন্তু হয়তো কোনটাকে কী গ্রামার বলে হয়তো সে বুঝতে পারে না, কিন্তু হয়তো সে কোনো রকমভাবে রিডিং পড়তে পারে। অনেকেই আছে হয়তো যে রিডিংটা হয়তো সঠিক উচ্চারণ করে পড়তে পারি না। এই কারণে আমি এই টেক্সটটা খুললাম, যদি তোমাদের কিছু উপকার হয়, কিছু গ্রামার জানতে পারবে এখান থেকে, আরও কিছু এক্সট্রা হয়তো আমি যেটা জানি হয়তো সেটা এখানে বলবো, তাতে তোমাদের অনেকেরই অনেক জ্ঞান লাভ হতে পারে বলে, যদি সামান্য হেল্প করতে পারি এবং তোমাদের কিছু হেল্প হয় আর কি, তাতেই আমার খুশি। চলো তাহলে শুরু করি। এই যে এটা একটা কবিতা, তো কবিতা আমরা জানি যে পোয়েম বলা হয়, কবিতার ইংরেজি হচ্ছে পোয়েম। আর একটা ওয়ার্ড আছে ইংরেজিতে, সেটা হচ্ছে পোয়েট্রি, POETRY, পোয়েট্রি আর পোয়েম, তাই তো? এখন যদি আমাকে বলা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ পোয়েম অ্যান্ড আ পোয়েট্রি, তাহলে কিন্তু আমরা দুটোই হয়তো বলবো যে দুটোই তো কবিতা, এর মধ্যে আবার পার্থক্য কী? হ্যাঁ, পার্থক্য আছে। কী পার্থক্য? তো কবিতা যেটা পোয়েম, সেটা সাধারণভাবে এমনি ওপরে হয়তো মানে এমনি থাকলো হয়তো, ঠিক আছে, জেনারেল মিনিং দিয়ে যেটা বোঝানো হয়, যে 8 লাইন 10 লাইন বা 15 লাইন লেখা হয়, যার অন্তর্নিহিত কোনো অর্থ থাকে না, সেই ধরনের লেখাগুলিকে বলা হয় পোয়েম বা কবিতা। যেমন ছোটোবেলায় আমরা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবি ঠাকুরের যে কবিতা
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। ঠিক আছে? বা দেখা যাচ্ছে ক্লাস 5-এ আমাদের সময় ছিল একটা কবিতা, রাখাল ছেলে, পল্লীর কবি জসীমউদ্দিন রচিত। তো সেখানে পড়েছিলাম, রাখাল ছেলে বারেক ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই যে দূরে মাটির পাড়ে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলাই চামর, শিশির ধোয়া পা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। তো এবার এই যে কবিতাগুলো, এটা ওপরের মিনিং থাকতে পারে হয়তো, শিশির ধোয়া, তাহলে শিশির পড়েছে রাত্রিবেলায়, সেই শিশির ভেজা ঘাসের উপর দিয়ে যদি হাঁটা হয় তাহলে কি হবে, পা ভিজে যাবে। তো তাহলে এরকম তো অন্তর্নিহিত বা ইনার মিনিং নেই এই ধরনের যে ভার্ডস, সেইগুলিকে বলা হয় কবিতা। কিন্তু আমরা পোয়েট্রি কোনগুলোকে বলবো, যখন আমরা এইচএস পাস করার পরে গ্র্যাজুয়েশানে ভর্তি হই বা বিএ ভর্তি হই, যারা ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয় বা মাস্টার ডিগ্রি করছে যারা বা পিএইচডি করছে যারা, তাদেরকে কবিতা পড়তে হয়। কেন? কারণ আমরা বড় হয়ে গেছি, তাই আমাদের সমাজের দায়িত্ব নিতে হয়, দেশ চালানোর দায়িত্ব নিতে হয়। যে কারণে কোন ব্যক্তি কীরকম আচরণ করছেন বা কোন রাজনীতিবিদ কী আচরণ করছেন বা কীভাবে চালাচ্ছেন, তা বোঝানোর জন্য বিভিন্ন যারা রাইটার রয়েছেন বা চিন্তাবিদ রয়েছেন যারা, তারা বিভিন্নভাবে তাদের পেন চালান। যেমন আমরা পড়েছি তিনটা ন্যাবে বলে একটা কবিতা, ঠিক আছে? তো তিনটা ন্যাবেতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, যদিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওখানে যে কবিতাটা লিখেছেন, তো তার মধ্যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন। তিনি একটা মেসেজ দিয়েছেন যে প্রকৃতি হলো এমন একটা বিষয় বা জিনিস যেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে আবার সেখানে ফিরে যাই। আমরা মাঝে মধ্যে যখন ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে যাই, তখন আমাদের বিভিন্ন সাংসারিক দায়িত্ব নিতে হয় বা সমাজের বিভিন্ন চাপ আমাদেরকে নিতে হয়, যে কারণে হয়তো আমাদের মানসিক যন্ত্রণায় ভুগতে হয়, অ্যাগনিতে ভুগতে হয়, তীব্র মেন্টাল অ্যাগনি বা মানসিক যন্ত্রণায় ভুগতে হয়। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওখানে বলতে চেয়েছেন যে যদি আমরা প্রকৃতির কোলে ভেসে থাকি বা প্রকৃতির সঙ্গে মিশে থাকি, তাহলে প্রকৃতিও কিন্তু আমাদেরকে সান্ত্বনা দেয়। আর যদি সান্ত্বনা দেয়, তাহলে আমাদের যে মানসিক দ্বন্দ্ব বা মোরাল ডিলেমা, সেগুলো কিন্তু আর থাকে না। ঠিক আছে? তাহলে ওই টাইপের যে কবিতাগুলি, যে সেইগুলোকে বলা হয় পোয়েট্রি। ঠিক আছে? কারণ ওখানে অন্তর্নিহিত অর্থ আছে। ঠিক আছে? তাহলে অন্তর্নিহিত অর্থ ওখানে আছে, তাই তো? তো এই ধরনের কবিতাগুলিকে বলা হবে লাভিং ইন ট্রুথ ফিলিপসের, যেখানে তিনি বলতে চেয়েছেন যে সত্য ওয়ার্ড বা সত্য কথাগুলি কারো অনুসরণ করে বা কাউকে ইমিটেট করে আসে না। সত্য কথাগুলির প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে, কাউকে ইমিটেট করতে হয় না বা ফলো করা দরকার নেই। তোমার মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু একটু না একটু আছে, হতে পারে তোমার জ্ঞান সামান্য, কিন্তু তাও যে ওয়ার্ডটা বেরিয়ে আসবে সেটাই আসল। তিনি এটা বলতে যাচ্ছেন। তো লাভিং ইন ট্রুথ বা তিনটা ন্যাবে, তো এই ধরনের কবিতাগুলি যেগুলো রয়েছে, সেই কবিতাগুলিকে বলা হয় পোয়েট্রি, কারণ এদের অন্তর্নিহিত অর্থ রয়েছে। ঠিক আছে? চলো এবার শুরু করি। কবিতাটির নাম হচ্ছে অটাম। তাহলে অটাম, এটা যেহেতু একটা কবিতা, পোয়েম বলা হবে এটাকে, যেহেতু ক্লাস 9-এর জন্য ছেলে মেয়েদের জন্য এটা করা হয়েছে এই টেক্সটটি, তাই এর অন্তর্নিহিত অর্থ অত নেই, শুধুমাত্র ওপরে কিছু মানে আছে
সামান্য সামান্য আছে, ঠিক আছে। এখানে অটাম, আমরা জানি যে ঋতু হচ্ছে 6টা, ইংল্যান্ডে 4টে ঋতু বিরাজ করে, আমাদের এখানে সাধারণত 6টা ঋতু, তাই তো। ইংল্যান্ডে 4টে ঋতু ধরা হয়। সামার, যেমন সামার একটা, আর্লি অটাম, লেট অটাম যেটা আছে, এই 3টেকে সাধারণত অটাম হিসাবেই ধরে ওরা। আর বাকি যে স্প্রিং, উইন্টার অ্যান্ড মনসুন সেটা আছে। আর সামার, আর্লি অটাম, লেট অটাম যেটা বলি সেটাকে অটাম হিসাবেই ধরে। তো 6টা ঋতু কী কী আমাদের এখানে? বাংলায় যেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত রয়েছে, ইংরেজিতে বলা হচ্ছে সামার, আর্লি অটাম, সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার এবং স্প্রিং, এই 6টা ঋতু রয়েছে। তো অটাম হচ্ছে এমন একটা সিজন বা ঋতু, তা সিজন মানে ঋতু, SEASON, সিজন মানে ঋতু। মনে রাখবে, প্রত্যেকটা ওয়ার্ডগুলো তোমরা নোট ডাউন করে নেবে, কারণ আমার টেক্সট পড়ানোর এটাই উদ্দেশ্য যে আমি টেক্সট পড়ানোর সাথে সাথে তোমরা জাস্ট মানেগুলো আয়ত্ত করতে পারবে। আর তারপরেও কিছু জ্ঞান আমি দিচ্ছি হয়তো, শুধুমাত্র 9 ক্লাসেরই যে স্টুডেন্টদের এটা কাজে লাগবে তা নয়, অন্যদেরও কিন্তু কাজে লাগবে। এটা কম্পিটিটিভ নিয়ে যারা পড়ছে তাদেরও কিন্তু কাজে লাগবে। একটা রাইটিং কী করে লিখতে হবে বা একটা সেন্টেন্স কী করে বলতে হবে, সেটা কিন্তু অনেক উপকারে লাগবে। যে কারণে আমি একটু একটু করে পড়াবো আর তোমাদেরকে হেল্প করব। তাহলে অটাম হচ্ছে এমন একটা সিজন, যে সিজনটাকে বলা হচ্ছে পচা এবং গলনের সময়। আর এই জন্য কবিরা বলেন যে অটাম ইজ দ্য সিজন অফ ডেথ অ্যান্ড ডিকে। ডেথ মানে মরা, ডেথটা হচ্ছে নাউন ফর্ম। পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, আমি পরে আলোচনা করব। তাহলে ডেথ হচ্ছে নাউন বা বিশেষ্য পদ, আর ইংরেজিতে ডেড বলে না, DEAD, ডেড মানে মৃত, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ডেথ অ্যান্ড ডিকে মানে কি? পচে যাওয়া, ঠিক আছে। DECAY, ডিকে মানে পচে যাওয়া, পচনশীল। তাহলে ডেথ অ্যান্ড ডিকের সিজন হচ্ছে কোনটা? অটাম। যে অটাম কালে বা শরৎকালে সমস্ত গাছের পাতাগুলি বা ফুল সব ঝরে যায় বা পচে যায়, পড়ে যায়, গাছগুলিকে সব ন্যাড়া মনে হয়, কোনো ডালেই পাতা থাকে না। আর এমন একটা মুহূর্তে প্রকৃতির একটা বিচিত্র ছবিকে তিনি তুলে ধরেছেন। পোয়েটের নাম হচ্ছে জন ক্লেয়ার। পোয়েটের নাম কি? জন ক্লেয়ার। দেখে নাও ভালো করে, এই যে জন ক্লেয়ার, এখানে একটা আছে, তোমাদেরকে জানতে হবে, গ্রামার জানতে হবে। আমরা ছেলেদের ক্ষেত্রে লিখি জন, JOHN, জন, ঠিক আছে। তাহলে জন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আমরা জানি, গ্রামারে পড়েছি, সবাই অবগত যে ইংরেজিতে জেন্ডার বা বাংলায় পুরুষ বলা হয়, তো পুরুষ আছে বা জেন্ডার আছে। পুরুষ বা জেন্ডার কত প্রকারের? 4 প্রকারের, ঠিক আছে। তো 4 প্রকার যে জেন্ডার আছে, কি কি জেন্ডার? একটা হচ্ছে মাস্কুলাইন মানে পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ, একটা হচ্ছে ফেমিনাইন স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে কমন জেন্ডার, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে নিউট্রাল জেন্ডার। এই 4 ধরনের জেন্ডার আছে। তো মাস্কুলাইন মানে সমস্ত পুরুষ জাতিকে বোঝাতে যে জেন্ডার ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মাস্কুলাইন জেন্ডার। সমস্ত স্ত্রী জাতিকে বোঝাতে যে জেন্ডার ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফেমিনাইন জেন্ডার। আর ছেলে এবং মেয়ে উভয়কে বোঝাতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কমন জেন্ডার। যেমন আমরা অনেক সময় বলি টিচার, তো টিচার কি শুধুমাত্র ছেলেরা হয়? মেয়েরাও তো হয়। তো টিচার এটা একটা কী জেন্ডার? কমন জেন্ডার। বেবিং, এখন ছেলেকেও বোঝাতে পারে, মেয়েকেও বোঝাতে পারে। বাচ্চা যারা আছে
বেবি বলি, তাহলে বেবি কি ওয়ার্ড, এটা কি জেন্ডার, কমন জেন্ডার। অনেক সময় আমরা বলি সার্ভ্যান্ট, এখন সার্ভ্যান্ট বলতে চাকর বা চাকরানি যাই হোক না কেন সার্ভ্যান্টই আমরা বলি, তাহলে সেটা একটা কমন জেন্ডার। ঠিক আছে, ডক্টর, এখন ছেলে ডাক্তারও হতে পারে মেয়ে ডাক্তারও হতে পারে, তাহলে সেটাকে বলা হয় কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার কোনগুলো, যার প্রাণ নেই, যেগুলো নির্জীব, সমস্ত পৃথিবীতে নির্জীব বস্তুই হচ্ছে নিউটার জেন্ডার। ঠিক আছে, তাহলে জেন্ডার জানলাম। তাহলে পুংলিঙ্গ, তাহলে জন হচ্ছে একটা পুংলিঙ্গ বা মাস্কুলাইন জেন্ডার। তাহলে জন, JOHN, আজ থেকে মনে রাখবে জনটা হচ্ছে একটা মাস্কুলাইন জেন্ডার। ঠিক আছে, তো ফেমিনাইন জেন্ডার কি জনের, জনের ফেমিনাইন জেন্ডার হচ্ছে জেন। জেন স্পেলিং কি, JANE, JANE, মনে রাখবে JANE, জেন। ঠিক আছে, তো জনের ফেমিনাইন জেন্ডার হচ্ছে জেন। ক্লিয়ার, তাহলে জন হচ্ছে মাস্কুলাইন জেন্ডার আর জেন হচ্ছে ফেমিনাইন জেন্ডার। তাহলে জন ক্লিয়ার, তাহলে জন ক্লিয়ার এখানে হচ্ছে পোয়েট। আরেকটা জিনিস হচ্ছে ছেলেদেরকে, যারা ছেলে কবি রয়েছেন তাদেরকে বলা হয় পোয়েট, POET, পোয়েট। ঠিক আছে, POET, পোয়েট মানে ছেলে কবি। আর পোয়েটের সঙ্গে ESS যোগ করলে সেটা হয়ে যায় পোয়েটেস। ঠিক আছে, তাহলে কি হয়, পোয়েটেস। তো পোয়েট হচ্ছে ছেলে কবি, ছেলেদেরকে বলা হয় পোয়েট। আর পোয়েটের যখন আমি ফেমিনাইন জেন্ডার করব তখন হবে পোয়েটেস, POET, পোয়েটের সঙ্গে ESS যোগ করে তাহলে হয়ে যাবে পোয়েটেস, মানে মহিলা কবি। ঠিক আছে, বা মেয়ে কবি। ক্লিয়ার, এবার চলো দেখি এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি এটা আপাতত এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি। এরপরের ভিডিওটা দেখো আমি টেক্সট পড়ানো স্টার্ট করছি এবং মানেগুলি তোমরা সবাই জানো, এবং প্রত্যেকটা গ্রামার এবং কবিতার যে কীভাবে যে স্ট্যান্ডাগুলি বোঝাতে হয়, যে সিলেবলগুলো বলতে হয়, বা কোন রাইম আছে বা ছন্দ আছে সেটা দেখে নাও এখানে, তাহলে তোমাদেরও জানা হয়ে যাবে। ঠিক আছে, দেখো